পিলখানা হত্যার দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচন করার দাবি শহীদ সেনা পরিবারের। ন্যায় বিচার চান ভুক্তভোগী বিডিআর সদস্যরা। 10 তারিখ জামিনের ডেট ছিল। আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবারে নিয়ে বাড়িতে যাবো গা। যারা মদতদাতা তাদেরও বের করতে হবে। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জেল থেকে পালানোর ঘটনায় বুয়েটে বিক্ষোভ, জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচার দাবি। নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার, জাতীয় সংসদ সামনে রেখে শপথের ঘোষণা, কাউন্সিলরদের ভোটেই হবে নেতৃত্ব নির্বাচন। একতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এবং মে মাসেই খুলছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার তিস্তা সেতু। দূরত্ব কমবে, রাজধানীর সঙ্গে বাড়বে কৃষি ও অর্থনীতির গতি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। 16 বছরেও উদ্ঘাটন হয়নি পিলখানা হত্যাকাণ্ডের স্বরূপ। এটি শুধুমাত্র একটি বিদ্রোহ নাকি বড় কোনো ষড়যন্ত্র, তা নিয়ে বিতর্ক চলছেই। কিন্তু দীর্ঘ এই সময় সব হারিয়ে চরম ক্ষতির শিকার বহু সেনা ও বিডিআর পরিবার। বিচার ও তদন্ত প্রক্রিয়ায় ঘটেছে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর শহীদ সেনা পরিবারগুলোর দাবি এই ঘটনার পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচনের। অপরদিকে অভিযুক্ত বিডিআর পরিবারগুলো চাইছে ন্যায় বিচার। এমন বাস্তবতায় সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের ভূমিকা কি হবে, কিংবা এসব উদ্যোগ বিচারে কিভাবে প্রভাব ফেলবে, সেই উত্তর খোঁজাচ্ছেন সহকর্মী আজহার লিমন। ছবি তুলেছেন রাসেল আহমেদ। জামিনে মুক্তি পাবার আগেই জীবন থেকেই মুক্তি মিলেছে সাবেক বিডিআর হাবিলদার এনামুল হকের। এই ঘুণে ধরা আসবাব, ধুলি পড়া ফ্রেম আর নির্জন দাঁড়িয়ে থাকাই ঘরটি সাক্ষী 4 কন্যার একটি পরিবারের ক্রমে নিঃশেষ হয়ে যাবার গল্পের। পিলখানা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিডিআর হাবিলদার এনামুল হকের 10 বছরের সাজাভোগ শেষ হয় 6 বছর আগে 2019 সালে। যখন বাবা চাকরির থেকে বাহির থেকে বাড়িতে আসতো, তখন বৃষ্টি মুখর দুপুরে যেদিন আমরা ঘাটাইলের মধ্যকন্যা কোলাইতলা গ্রামে তার বাড়িতে পৌঁছাই, সেদিন কারা অন্তরীণ অবস্থায় বিডিআর হাবিলদার এনামুলের মৃত্যুর 13 দিন অতিবাহিত। তার বড় মেয়ে মিনা আমাদের বলছিলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যখন গেল মাস থেকে বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলেন, তখন তার বাবার মুক্তি নিয়ে কতটা আশা করেছিলেন তারা। মনে মনে ভাবতাম যত অসুস্থই থাক আমি বাবার নিয়ে বাড়িতে এসে পড়বো। যদি এই যে 10 তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবারে নিয়ে বাড়িতে যাবো গা, সুস্থ হোক বা না হোক। এবং পিলখানা হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনা কত দিক দিয়ে, কত পরিবারের কত দুঃখের কারণ, তার একটা উদাহরণ প্রয়াত এনামুলের পুরো পরিবারটি। 16 বছর আগে যখন এনামুল শেষবারের মতো এই বাড়ির উঠোন ছাড়ছিলেন, তখন তার ছোট মেয়ে এই রাজিয়ার বয়স ছিল 7 বছর। ছোট থাকতে যখন আসতো তখন পাশে নিয়ে বসাইতো, বসায় খাওয়াইতো। আর যখন সে সিলিন্ডার করলো তখন পাশে নিয়ে জ্বরে ধরছিল, এইটুকুই। যখন বুঝমান হয়েছি আমার মাও অসুস্থ ছিল, সেরকমভাবে কোনোই পাইনি। মূলত 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের অভ্যন্তরে 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যাযজ্ঞের ওই ঘটনায় 28 ফেব্রুয়ারি একই সঙ্গে 2টি মামলা হয়। একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। 2 মামলার আসামির সংখ্যায় 800 এর বেশি এবং 2টি মামলার কার্যক্রমই বিশেষ আদালতে একই সঙ্গে শুরু হয়।
এর মধ্যে হত্যা মামলার বিচার কাজ 2013 সালে শেষ হয়ে এখন আপিল বিভাগে আছে। এই মামলায় যারা সাজা পেয়েছেন তাদের অনেকেরই সাজার মেয়াদ শেষ, কিন্তু মুক্তি পাননি। কারণ 2 মামলার আরেকটির বিচার কাজ আটকে থাকে অজানা কারণে। ফলে জামিন তো দূরে থাক, যারা প্রথম মামলার সাজা শেষ করেছেন কিংবা বেকসুর খালাস পেয়েছেন তারাও এতদিন জেল থেকে বের হতে পারেননি। ট্রায়াল বন্ধ ছিল, সেটা আবার হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা এই আইন বিশেষজ্ঞের কাছে প্রশ্ন করেছিলাম, আইনের দৃষ্টিতে এটি কেমন দৃষ্টান্ত? ঘটনার সাথে সম্পৃক্ত না অনেকেরই ফাঁসির অর্ডার হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এবং এত পাইকারি হারে আসলে ফাঁসির আদেশ মানে অন্য কোনো মামলাতে আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। 10 বছর যাবৎ কিন্তু কন্ডেম সেলও আছেন অনেকে। এগুলো তো চরম মানবাধিকারের লঙ্ঘন। শুরু থেকেই 17 বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল নানা ধরনের গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ জেল জীবন শেষ করে যখন ওই ঘটনায় অভিযুক্ত বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলো, তখন আবার এ নিয়ে প্রশ্ন তুলছে ওই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবারগুলো। বিশেষ করে ভুক্তভোগী পরিবারের উদ্বেগ ঢালাও জামিন নিয়ে। 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার শহীদ কর্নেল মুজিবুল হকের সহধর্মিণী সেদিনের দুঃসহ স্মৃতির বর্ণনা করে বলছিলেন, সবাই নির্দোষ দাবি করলে সেদিনের ঘটনায় তাহলে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করল কারা? কখনো সার্ভ করছো? না। কেন মারলো? বলে বন্দুক পাইছি তো, মারতে ভালো লাগছে। তো এরকম কেসও তো আছে, তো তাদেরকে শাস্তি হবে না? এই জন্য যারা মদতদাতা তাদেরও বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। ভুক্তভোগী সেনা পরিবারের সদস্যদেরও বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ আছে এবং ঘটনার মূল কুশীলব কারা এবং অতীতের যে তদন্ত তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা। ফলে সরকার নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু বিচার প্রক্রিয়া এতদূর এগোনোর পর এখন নতুন তদন্তে যদি ভিন্ন ফল আসে তাহলে সমাধান কি হবে? কিন্তু একটা ট্রায়াল তো কমপ্লিট হয়েছে, আর ধরেন বিস্ফোরকের মামলার ট্রায়াল এখনো পর্যন্ত চলছে। সেক্ষেত্রে আপনার এটাতে এক ধরনের বিচারের ক্ষেত্রে অ্যানোমালি তৈরি হওয়ার, এক ধরনের বৈসাদৃশ্য তৈরি হওয়ার কিন্তু সুযোগ আছে। আমার মতে ফ্রেশ মামলা হয়ে সেটা পাশাপাশি চলাটাই শ্রেয়। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া কর্তৃত্ববাদী সরকারের হস্তক্ষেপের কারণেই পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনার পেছনে আসলে কি ছিল তা নিয়ে বিতর্ক রয়ে গেছে দীর্ঘ 1.5 দশক পরেও, যার কারণে চরমভাবে ভুক্তভোগী এই মামলার বাদী বিবাদী 2 পক্ষ কিংবা পরিবারগুলো। এখন যখন 2 পক্ষই সব ধরনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছে, তখন তা কতটুকু প্রতিষ্ঠা হবে তা নির্ভর করছে স্বাধীন কমিশন কতটা এর স্বরূপ উদ্ঘাটন করতে পারে তার উপর। আজহার লিমন, এখন, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে যাওয়ায় দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। সোমবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রতিবাদ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করেন এসব শিক্ষার্থীরা। বলেন, জেল থেকে দণ্ডপ্রাপ্তদের পলায়ন রাষ্ট্রের জন্য লজ্জার, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। পলায়ন কাজে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ দ্রুত সময়ে সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। উল্লেখ্য, ভারতীয় আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে 2019 সালের 7 অক্টোবর বুয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। আবরার হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি 5 আগস্টের পর জেলখানা থেকে পলাতক হয়েছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত। 6 মাস পরে যে আমরা যে এটা পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়, এবং যারা আসলে এই এখন বর্তমানে যারা সরকারে আছে এবং তারা তো অবশ্যই কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। যে মানে আমাদের তো আমরা শুধু যে আমার কথা বলছি তা না, আপনারা আইনজীবী ভাইরা আছে, ইভেন আমাদের যারা আছে সারা দেশের মানুষেরই তো জানার অধিকারটা ছিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে জানানো হয় 28 ফেব্রুয়ারি দুপুর 3টায় জাতীয় সংসদকে সামনে রেখে শপথ নেবেন দলটির নেতারা। ঐতিহাসিক দায় থেকে সৃষ্টি হওয়া এই দলের সবার আগে প্রাধান্য পাবে দেশের মানুষের স্বার্থ। আর জানাচ্ছেন মুজাহিদ শুভ। 28 ফেব্রুয়ারি দুপুর 3টা আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলটির নাম, প্রতীক, নেতৃত্ব নির্বাচন সহ নানা বিষয়ে ধারণা দিতেই বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি, ঐতিহাসিক দায় থেকে জন্ম হয়েছে। কেমন বাংলাদেশ চান? অনলাইন ও অফলাইনে অংশ নেয়া 2 লাখ মানুষের মতামতের ভিত্তিতে নতুন দলের সবকিছু ঠিক করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে, বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংগঠিত হতে না পারে, সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন। জরিপে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ঐতিহাসিক দায় থেকে সৃষ্টি হওয়া এই দলে দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। 28 ফেব্রুয়ারি দুপুর 3টায় জাতীয় সংসদকে সামনে রেখে শপথ নেবেন দলটির নেতারা। জনগণের প্রস্তাবিত নাম, প্রতীক সহ সবকিছু যাচাই বাছাই করে শুক্রবারই প্রকাশ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা নেতৃত্ব নির্বাচন করছি। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শিগগিরই খুলে দেয়া হচ্ছে গাইবান্ধা এবং কুড়িগ্রামবাসীর প্রতীক্ষিত তিস্তা সেতু। সবকিছু ঠিক থাকলে মে মাসেই যানবাহন চলাচল শুরু হবে সেতুর ওপর দিয়ে। এই সেতু চালু হলে চিলমারি, ভুরুঙ্গামারি এবং কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে 135 কিলোমিটার। বাড়বে অর্থনৈতিক গতি, কৃষক পাবে শস্যের ন্যায্য দাম, সমৃদ্ধি আসবে সেতু পারের মানুষের জীবনে। সেতু ঘুরে মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কুড়িগ্রামের চিলমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জের মাঝে তিস্তায় ধুধু বালুচর, মাঝে মধ্যে 2-4টি ফসলের ক্ষেত। তিস্তায় হাঁটু জলে হেঁটেই পারাপার হচ্ছেন অনেকে। চলছে না ডিঙ্গি নৌকা, নেই যানবাহন চলাচলের রাস্তা। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবার আশা জাগিয়েছে এই তিস্তা সেতু। দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতু এখন বাস্তবের রূপ পেয়েছে। তাই আগ্রহ আর খুশির সীমা নেই নদীর দুপারে মানুষের। সেতুটা যদি আমাদের হয়ে যায়, এই হরিপুর, কাপাসিয়া, কুড়িগ্রাম, চিলমারির লোকে যাতায়াত সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের সাফল্য আসবে, এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এই সেতুটি চালু হলে বিশেষ করে যারা উলিপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, চিলমারি যারা আছে, তারা দ্রুত রংপুর, কাউনিয়া দিয়ে ঘুরে না গিয়ে আমাদের এই গাইবান্ধার পথ দিয়ে খুব দ্রুত যেতে পারবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুকে আশীর্বাদ হিসেবে দেখছেন উন্নয়ন কর্মীরা। এই সেতু চালু হলে চিলমারি, ভুরুঙ্গামারি ও কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে 135 কিলোমিটার, যাতে পাল্টে যাবে অর্থনীতির চিত্র। এই সেতু হলে এই দুই অঞ্চলের যে চরভিত্তিক যে উৎপাদিত কৃষিপণ্য, এগুলো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে কৃষকরা যেমন মুনাফা পাবে, তেমনি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা রাখবে। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতুর অবকাঠামোর কাজ এখন শেষ পর্যায়ে। এর মধ্যে শেষ হয়েছে গাইবান্ধা ও কুড়িগ্রামের অংশের সংযোগ সড়ক নির্মাণের কাজ। বর্তমানে চলছে সেতুর রং ও ফিনিশিংয়ের কাজ। সকল স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা জাস্ট ব্রিজের উপরে যে কার্পেটিংটা থাকে এবং অ্যাপ্রোচের যে কার্পেটিংটা থাকে, এইটাই বাকি আছে। আর হচ্ছে যে আমাদের ব্রিজের রেল পোস্ট, রেল বার যেটা আমাদের কালার করতে হয়, সেটা আছে বাকি।
আর হচ্ছে ল্যাম্পপোস্ট এগুলো বাকি আছে। তো আমরা আশা করি যে এগুলো সব কমপ্লিট করে আমরা 2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে তিস্তা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। সেতুটিতে বসানো হয়েছে 31টি স্প্যান। দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং বঞ্চনার দিন শেষ হতে যাচ্ছে উত্তরের এই কুড়িগ্রাম জেলার। আগামী এপ্রিল মেতে চালু হবে এই তিস্তা সেতু। আর এই সেতু চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমবে 135 কিলোমিটার। সেই সাথে বাড়বে অর্থনৈতিক গতি। গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা সেতু থেকে মাজেদুর রহমান এখন। মুক্তিপণ আদায়ে একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বান্দরবানের লামা এলাকার বাসিন্দারা। তবে পুলিশ বলছে সন্ত্রাসীদের ধরতে তৎপর তারা। এরই মধ্যে দুর্গম অঞ্চলে হানা দিয়ে ঘটনায় জড়িত 4 আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকিদের ধরতে চলছে চিরুনি অভিযান। আর জানাচ্ছেন রিজভি রাহাত। বান্দরবানের লামায় সম্প্রতি বেড়েছে সন্ত্রাসীদের চাঁদাবাজি আর অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়। চাঁদা দিতে অপারগতা জানালে রাতের আধারে অপহরণ করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এতে আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। আগে একজন রফিক ম্যানেজার নিয়ে গেছিল ওনাকে নিয়ে আপনার 2 দিন বাদে ছাড়ছে। ওনার থেকে 8,000 লাখ টাকা নিয়েছে। নেওয়ার পরে ছাড়ে দিছে। নেওয়ার পর আবার আপনার 1 সপ্তাহ পরে আবার 7 জন অপহরণ করছিল। দাও ছুরি নিয়ে আমাদেরকে হুমকি দিয়ে মানে তুলে বাইন্ধে ফেলছে। অস্ত্র আছে সবার কাছে। বাইন্ধে টেন্ধে আমাদের ওখান থেকে নিয়ে চলে গেছে পাহাড় জঙ্গলের ভিতরে, অনেক দূরে নিয়ে গেছিল। নিয়ে পর ওখানে মারধর করছে। আমার ভাই পুত্ররা অপহরণ করে নিয়ে গেছিল পাহাড় থেকে। আমার ভাই পুত্র বেশি মারছে। আমার ভাই পুত্র এখন সুস্থ হয়নি। আমার ভাই পুত্র এখনো মাইল আটক আছে। তো 3,10,000 টাকা যা দিচ্ছে আবার তারা ছেড়ে দিচ্ছে। দুর্গম এই উপজেলার বিভিন্ন এলাকায় নেই সড়ক যোগাযোগের ব্যবস্থা আর অনেক এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। এই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 40 জনের বেশি রাবার শ্রমিককে অপহরণ করে কোম্পানির কাছ থেকে বিভিন্ন অঙ্কের মুক্তিপণ নেয় সশস্ত্র সন্ত্রাসীরা। আর বউয়া ফাটাকিল করিয়ে হজব ভিতর ঋণী আর দুশি ঋণ থাকতে প্রত্যেক মানুষের আনা চাঁদা দিতে এখন আর ঋণীর মাঝে আর কেন করে চাঁদা আর 1,000 দিয়া থাকতে ইয়েন আর এই ওনারা হাসে বাণী প্রতিবাদ জানায় যে আর কি করি এই এলাকাত বসবাস করবে। এলাকার মধ্যে আছি আমার আতঙ্কের মধ্যে, খুব ভয়ের মধ্যে। মানে এখানে দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে দা ছুরি নিয়ে খুব চলাফেরা করতেছে। আমরা একটা ওই প্রশাসন দিলে লুরাঙ্গের মধ্যে যদি প্রশাসন দেয়, সেনাবাহিনী দেয়, তাহলে আমরা একটু সুরক্ষিত হব। আমরা এখানে থাকতে পারবো, আসতে পারবো। এখন তো আমরা আসতে পারি না, মাগরিবের আগে চলে যেতে হয়। এখানে একটা অস্থায়ীভাবে হইলেও একটা সেনা ক্যাম্প তৈরি করা হোক জনগণের স্বার্থে। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা রাত্রে ঘুম যেতে পারছি না। এলাকার লোকজন যে কোনো মুহূর্তে এসে আমাদেরকে অপহরণ করে নিয়ে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি করার চেষ্টা করছে সন্ত্রাসী গ্রুপ। এদিকে সাম্প্রতিক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের তদন্তেও যেটা এসেছে এবং যারা ভিকটিম, এই যারা অপহরণ হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলেছে যে তাদের ওই ঘটনায় তারা 6 জন প্রাথমিকভাবে তারা জড়িত। এর বাইরে কেউ আছে কিনা সেটা আমরা দেখবো আর কি তদন্তের মাধ্যমে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো এবং সন্ত্রাসীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। এখন বান্দরবান। খুলনার পাইকারি বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে সেই সাথে জানাবেন শীতের সবজির এই যে যোগান সেটি কতদিন নাগাদ থাকতে পারে, কি বলছেন ব্যবসায়ীরা? গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে খুলনাতে কিন্তু সবজির যে দাম সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে।
বর্তমানে কিন্তু বলতে গেলে প্রায় পানির দামে সবজি পাওয়া যাচ্ছে খুলনার বাজারগুলোতে। আমি এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছে এটি কিন্তু একটি পাইকারি বাজার, এবং এই পাইকারি বাজার থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে সবজি সরবরাহ করা হয়ে থাকে। এবং এই বাজারে কিন্তু শীতকালীন সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই বেশি রয়েছে, এবং এই বেশি থাকার কারণেই কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু কমে এসেছে। আপনি যে টমেটোটি দেখছেন এই টমেটো কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে মাত্র 2 থেকে 5 টাকা পর্যন্ত। ছোট সাইজের যে টমেটো সেটি বিক্রি করা হচ্ছে 2 থেকে 3 টাকা, এবং বড় সাইজের যে টমেটো সেটি কিন্তু 5 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বলে চলে যে এই টমেটো কিন্তু এর আগে বিক্রি করা হয়েছে, বিশেষ করে এই মৌসুমের শুরুতে সেটি কিন্তু 100 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হয়েছে প্রতি কেজি, এবং সেই টমেটো কিন্তু এখন বিক্রি করা হচ্ছে মাত্র 2 থেকে 5 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে প্রায় সব ধরনের সবজিতে কিন্তু অনেকটাই দাম কম রয়েছে। এর মধ্যে বিশেষ করে বেগুন কিন্তু আজকে 8 থেকে 10 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। বাঁধাকপি পাওয়া যাচ্ছে 5 থেকে 6 টাকা করে প্রতি পিস, যেটি কিন্তু কেজিতে বিক্রি করা হতো সেটি এখন প্রতি পিস 5 থেকে 6 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়াও ফুলকপি বিক্রি করা হচ্ছে 8 থেকে 10 টাকা করে, এবং এর পাশাপাশি লাউ কিন্তু প্রতি পিস বিক্রি করা হচ্ছে 10 থেকে 12 টাকা করে। সব মিলিয়ে কিন্তু বাজারে যত ধরনের সবজি রয়েছে প্রায় সব সবজিতেই কিন্তু দাম অনেকটাই কম রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন মূলত শীতকালীন সবজির কিন্তু এই যে মৌসুম সেটি কিন্তু প্রায় শেষের পথে, এবং এই শেষের পথের ঠিক সেই কারণে কিন্তু ক্ষেতগুলোতে যে সবজি রয়েছে তা কিন্তু আস্তে আস্তে বেশিরভাগই তুলে ফেলা হচ্ছে, এবং নতুন সবজি লাগানোর জন্য আবারও ক্ষেতগুলো প্রস্তুত করা হচ্ছে, যার কারণে কিন্তু আরও কিছুদিন এই শীতকালীন যে সবজি সরবরাহ সেটি অনেকটাই ভালো থাকবে। তারপরে আস্তে আস্তে কিন্তু এই সরবরাহ কমতে থাকবে। তো এছাড়াও বাজারে কিন্তু নতুন নতুন কিছু সবজি আমরা দেখতে পেয়েছি, যেমন ধরো এখানে কিন্তু রয়েছে যে ঢেঁড়স রয়েছে বাজারে, ঢেঁড়স এবং উচ্ছে রয়েছে। এগুলো কিন্তু শীতকালীন সবজির বাইরে নতুন যে সবজি সেগুলো, এবং এগুলোরও দাম কিন্তু মোটামুটি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, যেহেতু মাত্র কয়েকদিন হলো এই সবজিগুলো বাজারে উঠেছে। প্রতি কেজি উচ্ছে কিন্তু 50 থেকে 55 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে সবজি নতুন যে সবজি রয়েছে বিশেষ করে ঢেঁড়স কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 50 থেকে 55 টাকা, এবং পটল বিক্রি করা হচ্ছে 100 টাকা পর্যন্ত প্রতি কেজি। তবে শীতকালীন সবজির কারণে অন্যান্য যে সবজি রয়েছে সব সবজিরই দাম কম রয়েছে। আস্তে আস্তে নতুন যে সবজিগুলো উঠছে সেই সবজিগুলোর দামও আস্তে আস্তে বাজারে তোলা শুরু হলে আস্তে আস্তে কমে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি বাজারে বেশ স্বস্তিই রয়েছে। তো এই ছিল আমার কাছে শম্পা, খুলনা থেকে সবজি বাজারের সবশেষ খবর। খুলনায় রাস্তার পাশের চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে বিভিন্ন বেকারি পণ্য, কিন্তু বিস্কুট, কেক কিংবা রুটি সহ এসব পণ্য তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এছাড়া অনেক কারখানারই নেই প্রয়োজনীয় অনুমোদন। আরো জানাচ্ছেন রামিম চৌধুরী। পথে ঘাটে রাস্তায় লাখো মানুষের চলাফেরা। ক্লান্তি দূর করতে টং দোকানে 1 কাপ চায়ের সাথে বিস্কুট কিংবা কেক খাওয়া অনেকেরই অভ্যাস। তবে এসব খাবার মানসম্মত কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। কিভাবে কোন পরিবেশে এগুলো তৈরি করা হচ্ছে, বাজারজাতি বা করা হচ্ছে কিভাবে? এরা তো ভালো ভালো রেস্টুরেন্টে যাইয়ে তো এটি আর খাইতে পারতেছে না। এরা সাধারণত দেখা যায় দৈনিক আপনার 200, 500, 1000 টাকা ইনকাম করে, একটা রুটি একটা চা খায়, তাতেই তাদের সন্তুষ্ট হয়ে যায়। কম দামের জন্য খায়। হ্যাঁ, চার দোকানের টঙে রাস্তাঘাটে পাশে পাচ্ছে। আমার একটা প্যাকেটের খাবার একটা বন্ড খাইতে গেলে আমার 20 টাকা রেট, আমি এখানে 5 টাকায় পাচ্ছি। কিছু কিছু বেকারির সামনে থেকে যখন যাতায়াত করি তারা দেখছি নির্দিষ্ট প্রপার কোনো ড্রেস নেই তাদের, তারপরে ঘামের শরীর নিয়ে কাজ করতেছে, এর পরবর্তীতে একই আটা রিইউজ করতেছে। খাওয়াটা এখন এটা আমাদের হাতের নাগালের মধ্যে। খুলনা শহর জুড়ে এরকম কয়েক হাজার টং চায়ের দোকান রয়েছে। এই চায়ের দোকানগুলো মূলত বেকারি পণ্যের উপরেই নির্ভরশীল, আর এই বেকারি পণ্যগুলো বেশ কম মূল্যে পাওয়া যায়, যার কারণে সাধারণ মানুষের কাছেও এর চাহিদাও অনেক। তবে এই বেকারি পণ্যগুলো কিভাবে তৈরি করা হয় তা জানতে হলে যেতে হবে কারখানাতে। খুলনার কয়লাঘাট কাগজিবাড়ি এলাকা। এখানে অন্তত 12টি কারখানায় প্রতিদিন তৈরি করা হচ্ছে নানা ধরনের বিস্কুট, কেক, রুটি আর ক্রিম রোল। শহীদুল বেকারি এরকমই একটি কারখানা। কারখানায় ঢুকেই চোখে পড়ে নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা আর পুরনো পোড়া তেল। এমন অবস্থার কথা জানতে চাইলে কর্মীদের আসে নানা অজুহাত।
তেলটা আমরা এই ড্রামে দিয়ে আমি ফুড়াবো, টাইম নিয়ে ফুড়াবো, ফুটানোর পর তেলটা দেখবেন ফ্রেশ হয়ে গেছে, এরপর আমরা এই সেকনিটা দিয়ে তেলটা পরিষ্কার করে এইটার ভিতরে ঢালা। আপনি যার মধ্যে রাখছেন সেই জিনিসটাই তো দেখছি আমরা ময়লা। ময়লা ঠিক আছে, এটা ময়লাটা সময় আগুনে ফোটে, আগুনে ফোটানোর পর এই ময়লাটা থাকে। শুধু তেল নয়, স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই নেই। খোলা হাতে শরীরে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব পণ্য, আর কাঁচামাল সেটাও মানহীন। তৈরি করা খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে খোলা জায়গায়। হ্যান্ডগ্লোভ আছে, মাস্ক আছে, সবই আছে, আমরা ইউজ করছি না, মানে ওগুলো এখন ইউজ করতেছি না। ওই মুখে দিয়া কথা বলতে বলতে হলো ঘামাই যায় এই জন্য। এই মাথায় যে টুপি, তারপর অ্যাপ্রন, এগুলো দেই, আর হাতের ওই আছে, সব আছে। দেখলাম সব সময় ব্যবহার করা হয় না। সাবানের ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে আমাদের এই জায়গায়। তারপর যদি তার বাথরুম থেকেও আসে, হাত ধোয়া আছে, আলাদা আলাদা সবাই একটা করে গামছা দেওয়া হয়। আইন অনুযায়ী একটি বেকারি কারখানা চালাতে বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ নানা ছাড়পত্র প্রয়োজন। যদিও খুলনার বেশিরভাগ কারখানাই এসব ছাড়াই চালু রয়েছে। 2024 সালে খুলনায় 87টি প্রতিষ্ঠান বিএসটিআই স্বীকৃতির জন্য আবেদন করলেও অনুমোদন পেয়েছে 73টি। তবে অনুমোদনের বাইরে বেকারি কারখানা রয়েছে শতাধিক। করে কারখানার স্বাস্থ্যগত পরিবেশগত অবস্থা দেখে এবং প্রোডাকশন রিলেটেড যে মেশিনারি আছে কি না এগুলো যাচাই বাছাই করে বেকারি রিলেটেড পণ্যের লাইসেন্স দিয়ে থাকি। অবৈধ কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া মানহীন পণ্য, বেকারি পণ্য বিশেষ করে উৎপাদন করে বিক্রি বিতরণ করছে, এরকম যদি থাকে আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা আইনগত বা বিধিগত ব্যবস্থা নেব। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা অনিয়মের মাধ্যমে স্যানিটাইজেশন লাইসেন্স দিয়ে দিচ্ছেন অনেক কারখানাকে। এছাড়া তদারকি করার জনবল সংকটের কথাও জানানি কর্মকর্তা। উপজেলা পর্যায়ে যদি এরকম যে ইয়েগুলো আছে সেগুলো আমাদের উপজেলাতে স্যানিটারি ইন্সপেক্টর একটা পোস্ট আছে, তারা নিয়মিতভাবে এটা পরিদর্শন করবে, পরিদর্শন করে এটা আমাদেরকে তাদের যে সুপারভিশনটা আমাদের জানাবে, প্রয়োজনে জরিমানা করা, এটাকে বন্ধ করা, এই ইয়েটা আছে। এমনকি চাইলে তারা ভ্রাম্যমাণ আদালতও করতে পারে। অস্বাস্থ্যকর এসব বেকারি পণ্য খেয়ে সহজেই নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এসব পণ্যের কারখানাগুলো তদারকির পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রামিম চৌধুরী, এখন খুলনা। দেশের বাইরের প্রসঙ্গ, যাত্রী নেই, বিমান নেই, মুনাফাও নেই। এরপরেও পাকিস্তানের সহিংসতা প্রবণ বেলুচিস্তান প্রদেশে তৈরি হয়েছে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর। চীনের অর্থায়নে পুরো বিমানবন্দর তৈরি হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে। গোয়াদরের সাধারণ মানুষের দাবি এই বিমানবন্দর তাদের কোনো উপকারে আসবে না। আর জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। 4 লাখ যাত্রী ধারণ ক্ষমতার একটি বিমানবন্দরের কথা শুনলে প্রথমেই কি মনে হবে? বিলাসবহুল অত্যাধুনিক প্রযুক্তি আর নিরাপত্তায় ঘেরা বিমানবন্দরটি যাত্রী সেবার জন্য আদর্শ এক বিমানবন্দর। কিন্তু এই বিমানবন্দরের বাস্তবতা কিছুটা ভিন্ন। বিমানবন্দরটি অবস্থিত 90,000 মানুষের আবাসের একটি শহরে, যার বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে জাতীয় গ্রিডের কোনো সংযোগ নেই। বিদ্যুৎ নিতে হয় পাশের দেশ থেকে। আরও অবাক করার মতো বিষয়, এই শহরে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থাও। বলছি পাকিস্তানের গোয়াদর বিমানবন্দরের কথা। আরব সাগর সংলগ্ন বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলায় অবস্থিত এই বিমানবন্দর। গোয়াদর এলাকাটি কিছুটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে যেই আসে তার ওপর কড়া নজর থাকে পাকিস্তানের গোয়েন্দাদের। পাকিস্তান চীন সম্পর্ক বিশ্লেষকদের দাবি, এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে, যেন গোয়াদর আর বেলুচিস্তানে প্রবেশাধিকার পায় বেইজিং। চীনের তহবিলে 4th গ্রেড স্টেটের এই বিমানবন্দরে বৃহত্তম যাত্রীবাহী বিমান অবতরণ করতে পারবে। 3658 মিটার লম্বা, 75 মিটার প্রশস্ত রানওয়ে নিয়ে এই বিমানবন্দরে কার্যক্রম চালাতে পারবে কার্গো বিমানও। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের শিপমেন্ট হাব হিসেবে কাজ করবে এই এয়ারপোর্ট। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বেলুচিস্তানের সম্পদ সমৃদ্ধ এলাকায় অবস্থিত। স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কারণে বরাবরই সহিংসতা প্রবণ এই প্রদেশ। বেলুচিস্তানের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, বেলুচের সাধারণ মানুষ বরাবরই বলে আসছে সরকারের পক্ষ থেকে তারা বৈষম্যের শিকার। এই বিমানবন্দরের কোনো কাজেই স্থানীয়দের সম্পৃক্ত করা হয়নি।
The developmental projects here have not benefited anyone. People haven't gotten jobs. The airport is non-functional. There is a port, but there is no work there. If there is no work, how will people get jobs? We want them to initiate projects here so that the natives find work, and it counters the hopelessness felt by the youth. স্থানীয়রা বলছেন গোয়াদর যখন ওমানের অংশ ছিল এখানে যাত্রীবাহী জাহাজ নোঙর করত, পরে এখান থেকে ভারতে যেত, মানুষকে না খেয়ে থাকতে হয়নি। এখন খাবার আর পানির সংকট চরমে। পাকিস্তানের শেষ প্রান্তে আরব সাগরের উপকূলে অবস্থিত বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় নেই ইসলামাবাদ থেকে সরাসরি কোনো ফ্লাইট। Nobody used to ask where we are going, what we are doing, and what is your name. We used to enjoy all-night picnics in the mountains or rural areas. We were never asked to prove our identity, who we are, where we have come from. When such a situation arises, it obviously causes some sadness. We feel weird. We are asked who we are, where we are from. We are residents. Those who ask should identify themselves as to who they are. যদিও সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই পাকিস্তান সরকারের। চীনা বিনিয়োগ নিরাপদে রাখতে গোয়াদরে সেনা মোতায়েন করা হয়েছে। এলোমেলোভাবে ছড়িয়ে আছে চেকপয়েন্ট, সেনাবাহিনী, ব্যারিকেড, ওয়াচ টাওয়ার। 2013 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে তৈরি করা হয় এই বিমানবন্দর। এটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগার শহরের সঙ্গে সংযোগ স্থাপন করে গোয়াদরের। এই বিমানবন্দর তৈরিতে চীনের খরচ পড়েছে $24 কোটি। পাকিস্তানের নতুন আর ব্যয়বহুল এই বিমানবন্দর এখনও এক রহস্যের নাম। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। টেলিযোগাযোগে সারা বিশ্বের অন্যতম বড় বাজার ভারতে স্টারলিংকের প্রবেশের খবরে তোলপাড় অভ্যন্তরীণ স্যাটেলাইট ইন্টারনেটের খাত। নড়েচড়ে বসাচ্ছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও সহ এয়ারটেল, ভোডাফোনের মতো তুমুল প্রতিযোগিতাপূর্ণ প্রতিষ্ঠানগুলো। সারা বিশ্বে সবচেয়ে সস্তা ইন্টারনেট দিয়েও গতি আর সহজলভ্যতায় ভারতীয় প্রতিষ্ঠানগুলোর শূন্যস্থান পূরণ করতে পারে স্টারলিংক বলছেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন নুসরাত কামাল। গ্রামের নাম কেকারিয়া। ভারতের মধ্যপ্রদেশের মধ্যাঞ্চলে ভোপালে অবস্থিত গ্রামটিতে দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে বিপাকে কৃষক থেকে শুরু করে প্রায় সব স্তরের মানুষ। इंटरनेट तो चलता है पर कभी कभी रुक जाता है, जो इम्पोर्टेंट काम होता है उससे थोड़ी परेशानी आती है। जैसे मान लो किसानों को कुछ सुविधा लेना है, कुछ इंटरनेट देखना है, तो इस बारे में कभी कभी नहीं मिल पाता है। होनी चाहिए सुविधा बढ़िया, तो ग्रामीण क्षेत्र में भी होनी चाहिए, तो आज बाल बच्चे बाहर नहीं बैठेंगे, अंदर बैठ के अपना काम करेंगे। आज के युवा पढ़ाई कर रहे हैं, कुछ भी काम मोबाइल पे ज़्यादा करके हो रहा है। सरकार भी दबाव दे रही कि मोबाइल पे पढ़ाई करे बाल बच्चे हों। হালনাগাদ তথ্য ও পরিসংখ্যানের উন্মুক্ত অনলাইন ডেটাবেস ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের 2024 সালের হিসাবে 224টি দেশ ও অঞ্চলের মধ্যে শক্তিশালী ইন্টারনেট সংযোগের তালিকায় বিশ্বের পঞ্চম শীর্ষ অর্থনীতি ভারতের অবস্থান 72তম। দেশটিতে গড় ডাউনলোড স্পিড প্রতি সেকেন্ডে 65 মেগাবাইটের কিছু বেশি। গ্রামাঞ্চলে তো বটেই, এমনকি ভারতের বড় বড় শহরেও বিশেষ করে গণপরিবহনে ইন্টারনেট সংযোগ বেশ দুর্বল। এমন পরিস্থিতিতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন স্টারলিংক ভারতে যাত্রা শুরু করবে বলে আশাবাদী অনেকে। N numbers of issue in network connections. We face the hill stations issue in rural areas and number network connections issues. Internet connectivity is also barriers in a number of places. When we're traveling in local train in Mumbai, when we're traveling in any buses, the barriers of network, internet connectivity disturbs. So we welcome these new segments of the telecom industries. कंपटीशन तो बढ़ना चाहिए, क्योंकि जब कंपटीशन बढ़ेगा तभी अपने देश के जो इंटरनेट प्रोवाइडर हैं, जियो हो गया, एयरटेल हो गया, वोडाफोन हो गया, जैसे कि आप देख सकते हैं पुराने टाइम में काफ़ी सिम बंद हो चुकी हैं। यूनिनार हो गई, BSNL हो गई, ये सब काफ़ी ख़त्म हो चुकी हैं, क्योंकि जियो जब आया तो एक झटके में उसने काफ़ी उठा दिया इंटरनेट को। ठीक, तो जब ये सैटेलाइट वाला आएगा तो ये भी उठेगा। जब ये उठेगा तो जो जियो वगैरह है, जियो है, एयरटेल है, वोडाफोन है, अब इनका भी इंटरनेट थोड़ा स्लो हो रहा है।
ভারতের বাজারে ইন্টারনেট সেবাদানের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ইত্যাদি। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স জিও বাজারে প্রবেশের পর প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ইউনিনর, এমনকি রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসএনএলও। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 80 কোটির বেশি, তথ্য দেশটির টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের। গ্রামীণ ভারতে মোট জনগোষ্ঠীর মাত্র 38% মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এমন বাস্তবতার মধ্যেই চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরকালে ইলন মাস্কের সাথে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ প্রযুক্তি উদ্ভাবন নিয়ে আলোচনার পাশাপাশি তাদের মধ্যে আলাপ হয় ভারতে স্টারলিংকের প্রবেশ করা নিয়েও। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, শিগগিরই শুরু হবে স্টারলিংকের নতুন এ যাত্রা, অপেক্ষা শুধু চূড়ান্ত সরকারি অনুমোদনের। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বাজারে ইন্টারনেট পরিষেবায় ঘাটতি পূরণ হতে পারে স্টারলিংকের হাত ধরেই। The internet in India is still far from, I must say, satisfactory because of the speed issues, availability issues. There is plenty of scope of improvement. বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলের সংযোগ বিস্তৃত স্টারলিংকের। জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ ভারতের প্রতিষ্ঠানটির বাজার ধরার চেষ্টাও বহুদিনের, কিন্তু স্যাটেলাইট তরঙ্গ কে কতটা পাবে তা নিয়ে জিওর সঙ্গে সম্প্রতি দ্বন্দ্বে জড়ায় স্টারলিংক। টেলিযোগাযোগে সারা বিশ্বে অন্যতম বড় বাজার ভারত, দেশটিতে ইন্টারনেট সংযোগ বাড়ছেও অত্যন্ত দ্রুত গতিতে। জিও, এয়ারটেল, ভোডাফোন ইত্যাদির তুমুল প্রতিযোগিতার কারণে ইন্টারনেট সবচেয়ে কম দামেও মেলে ভারতে। এ অবস্থায় মার্কিন স্টারলিংকের সম্ভাব্য প্রবেশের খবরে তোলপাড় ভারতের অভ্যন্তরীণ স্যাটেলাইট ইন্টারনেট খাত। Definitely they will, there is a potential for a third party, but I think Elon Musk company can definitely create a space for itself comfortably. দ্রুততম সময় স্টারলিংকের নেটওয়ার্কে বাংলাদেশকেও যুক্ত করতে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে ইলন মাস্ককে আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। নুজহাত কামাল, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন সকাল, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পিলখানা হত্যার দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচন করার দাবি শহীদ সেনা পরিবারের, ন্যায় বিচার চান ভুক্তভোগী বিডিআর সদস্যরা। 10 তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবারে নিয়ে বাড়িতে যাবো গা। যারা মদতদাতা তাদেরও বের করতে হবে। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জেল থেকে পালানোর ঘটনায় বুয়েটে বিক্ষোভ, জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচার দাবি। নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার, জাতীয় সংসদ সামনে রেখে শপথের ঘোষণা, কাউন্সিলরদের ভোটেই হবে নেতৃত্ব নির্বাচন। একতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এবং মে মাসেই খুলছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার তিস্তা সেতু, দূরত্ব কমবে, রাজধানীর সঙ্গে বাড়বে কৃষি ও অর্থনীতির গতি। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।